আসসালামু আলাইকুম। মানুষের আবেগ বুঝতে হবে, ইমোশন বুঝতে হবে। দেখেন, আমরা যারা সিনেমার পরিচালক, বিশেষ করে আমি নিজের কথা বলতে পারি, আমি সব ধরনের ছবি দেখতাম। দেখার পিছনে কারণ, কোথায় কোথায় মানুষ হাততালি দেয়, কোথায় কান্না করে, এই ইমোশনগুলা বোঝার জন্য। আমি কখনো ডিসিতে ছবি দেখতাম না, একদম ফ্রন্ট ক্লাসে সামনে। কারণ অরিজিনাল পাবলিক তারা, যারা ডিসিতে বসে থাকে, তারা না হাততালি দিতে দ্বিধাবোধ করে, কান্দে। হ্যাঁ, লুকায়া কান্দে, রুমালে মুখ মোছে, টিস্যুতে মুখ মোছে, মুখ চোখ মোছে। কিন্তু যারা ফ্রন্ট ক্লাসে একদম সামনে, তারা ভাই পাটা তুইলা বৈশা নিজের আবেগটা প্রকাশ করে। আর এই আবেগটা যদি আপনি ক্যাচ করতে পারেন, এ ম্যান উইথ আইডিয়া, তাহলে আপনি একজন ভালো পরিচালক হইতে পারবেন। আর কি হইতে পারবেন? দেশের একজন বড় নেতা হইতে পারবেন, যদি মানুষের এই ইমোশনটা আপনি বুঝতে পারেন। কেন এই কথাগুলো বললাম? একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, একটা ভিডিও দেখাবো, দেখায় বাকি কথাগুলো বলি। আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে, তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি। এই যে 164 এর কথা বললো, এটা কিন্তু আইনের কথা। উনি কিন্তু পুরাটাই আইনের একটা বই। হ্যাঁ, উনি নিজে একটা আইনের লাইব্রেরি। কিন্তু ওনার টোটাল ব্রেনের ভিতরে আইন এমনভাবে আছে, একদম মুখস্থ। ওনার কাছে 10টা উকিল বসায় দেন, হার মাইনা যাবে। আইন ছাড়া কোনো কথা বলে না। কিন্তু এই টাইমে, এটা কিন্তু অন্য একটা টাইম। কি টাইম যাচ্ছে এখন? প্রত্যেকটা ঘরে ঘরে, মানুষের মনে মনে রামিসা রামিসা। হ্যাঁ ভাই, মানুষের ভিতরে না একটা ব্যথা হইয়া, যন্ত্রণা হইয়া, মানুষের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস আসতেছে। মানুষ বিচার চায়। যে মুহূর্তে মানুষ বিচার চায়, সেই মুহূর্তে আবার যদি ওই আইনের বই পইরা পইরা কথা বলে, তাহলে মানুষের কাছে শুনতে ভালো লাগবে না। হ্যাঁ স্যার, আমি আবার শুনাই। দেখেন উনি এই জায়গাটায় কিভাবে কথা বলতেছে। না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে, তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে এই দুইবার বললো। মূল আসামি, তার যে সহযোগী আসামি, তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট। দেখছেন, মূল বক্তব্যে যাচ্ছে না, কিন্তু একটু ইনিয়ে বিনিয়ে আইন দিয়ে কথা বলতেছে। কিন্তু মানুষ কি শুনতে চায়? এই ইমোশনটা আপনি ক্যাচ করবেন না স্যার? এইটা কোনো কথা? আপনি তো সরাসরি বইলা ফালাইবেন যে আমাদের আইনমন্ত্রী বলছে তো 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে, বইলা দিছে। সেই কথাটা বলতে পারতেন। সেটা না বইলা আপনি যেভাবে কথা বলতেছেন, এগুলা মানুষের কাছে ভালো বার্তা যায় না স্যার। তদন্তকারী কর্মকর্তা বলবে। দেখেন, এই মুহূর্তে ওনার হাসিটা দেওয়া ঠিক হয়েছে? আপনারা বলেন। এই যে উনি একটু হাসলো, কিন্তু এটা কোনো ঠিক কাজ করলো? প্রশ্ন করছে। গুরু গম্ভীর থাকতে হবে তো, মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে তো। তদন্তকারী কর্মকর্তা বলবে। এই যে দেখেন, উনি হাসতেছে। আমরা এখন মধ্যযুগে, এই যে আমরা আধুনিক যুগে। আমরা এখন মধ্যযুগে না। এই হাসির পরেই উনার কথাটা, আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন এই যে স্যার আপনি বললেন আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। এই মধ্যযুগ বলতে এখানে কিন্তু আপনি একটা মার প্যাচ খেলছেন স্যার। হ্যাঁ, একটুখানি রাজনীতি করছেন। কারণ আপনি বুঝাইতে চাইতেছেন, যারা বলতেছে 7 দিনের মধ্যে ওরে ঝুলাইতে হবে, এই বিচার করতে হবে, তারা মধ্যযুগীয় ওই বায়নাটা ধরছে আপনার কাছে। এটা কোনো মামুর বাড়ির আবদান না। মধ্যযুগীয় কথাটা আপনি বলার পিছনে একটা দলকে ইঙ্গিত করছেন। দল বলতে আমি বুঝাইতেছি, ওই যে ইসলামিক মাইন্ডের যারা, তারাই কিন্তু চাইতেছে এই তারা হুড়া কইরা বিচারটা। এইটাই তো বুঝাইতে চাইছেন আপনি। নাহলে এই কথাটা কেন বলবেন? আর মধ্যযুগীয় বলতে কি? এটা তো কোরআনের আইন। কোরআন কোনোদিনই পুরাতন হয় না।
কোরআন সব দিনই প্রত্যেক দিনই নতুন। হ্যাঁ, আল কোরআন প্রত্যেক দিনই নতুন। আল কোরআনে যেটা লেখা আছে সেটা মধ্যযুগীয় হইতে পারে না, এটা একদম লেটেস্ট ভার্সন। এটা আপনাকে মাথায় রাখতে হবে স্যার। এখানে আপনি কথা বলতে যায়া ওই মাগুরা মাগুরা বলতেছিলেন, আসিয়ার নামটা আপনি ভুলে গেছেন। আপনি নিজের মুখে আসিয়ার নামটা আনতে পারেন নাই। আমি মিথ্যা বলতেছি না। এই যে দেখেন, সমাজে এখন কোনো ঘটনা ঘটলো সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল, এই যে দেখছেন গভর্নমেন্টের সময়। মাগুরার কথা বলতেছে, মানে উনি আসিয়ার নামটা ভুলে গেছে। বুঝতে পারছেন কেন ভুলে গেছে? 1 বছর হয়ে গেছে, এই জন্য ভুলে গেছে। আমরাও কিন্তু আসিয়ার নাম ভুলে গেছি। ওর মা বাবারও কিন্তু ওই ব্যথা সয়ে গেছে ভাই। সন্তান হারাইবার ব্যথা মানুষ সয়ে যায়। এটা আল্লাহ পাকি এই ক্ষমতাটা মা বাবার উপরে দিয়ে দেয়, মা বাবার ভিতরে এই ক্ষমতাটা দিয়ে দেয়, নাহলে মানুষ পাগল হয়ে যাইতো সন্তান হারায়া। দেখেন ওই 1 বছর আগের ঘটনা, উনি নিজেও ভুলে গেছে আসিয়ার কথা, মাগুরার দিকে ইঙ্গিত করতেছে। ঠিক তেমনি ভাই এই যে ঘটনাটা, তার বাবা তো বলছেই যে 15 দিন পর সবাই ভুলে যাবে, যার জন্য আমি বিচার চাই না। কতখানি অনাস্থা থাকতে পারলে রাষ্ট্রের প্রতি একটা মানুষ তার সন্তান হারাইবার বিচার চায় না, চিন্তা করা যায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিজে একবার চিন্তা করেন, একটুখানি ভাইবা দেখেন। আপনি যদি এখানে ইনায় বিনায় আইন না দেখায়া সরাসরি বইলা ফেলাইতেন, এই যে 7 দিন সময় দিছে আমাদের আইনমন্ত্রী, 7 দিন পর তো ঈদ। হ্যাঁ, 7 দিন পর তো ঈদ। ওই ঈদের সময় ওই তদন্ত রিপোর্ট দিবেন কেন? এটা 3 দিনের মধ্যে দিয়ে দিব। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছি 3 দিনের মধ্যে পাবেন। এবং আপনি যদি থানায় এখন বলেন রাত দিন 24 ঘন্টা কাজ করে 3 দিনের মধ্যে রিপোর্ট দাও, এই চার্জশিট দাও, তাহলে তো আপনি হিরো হয়ে যান, তাই না স্যার? আপনি পুরাটাই হিরো হয়ে যান। এ দেশের মানুষ আপনাকে বুকে টাইনা নিত। আপনি মানুষের ইমোশনটা বুঝতেছেন না, যার জন্য আপনি আপনার ভক্তকুল হারাইতেছেন। আপনি কমেন্ট বক্সে যায়েন স্যার, আপনি দেখবেন আপনার কথাবার্তার নিচে যারা কমেন্ট করে এগুলা গুরুত্ব সহকারে নিতে হবে। হয়তো অনেকেই বলবে বট বাহিনী এগুলো হিসাব করে, কিন্তু আমার প্রশ্ন, আপনার বাহিনী কই? বট বাহিনী যদি 1000 হয়, আপনারা 2000 কমেন্ট করেন পক্ষে, তাইলে তো দেখা যাবে যে না আপনার পক্ষে লোক আছে। যার জন্য যুক্তি দিয়া সবকিছু বুঝতে হবে। এই মুহূর্তে যে রামিসার ব্যথাটা শুধু তার মা বাবা না, প্রত্যেকটা মানুষ অনুভব করতেছে। 3 দিনের মধ্যে দৃশ্যমান যদি কিছু দেখাইতে পারতেন, মানুষের ভালোবাসা নিশ্চয়ই পাইতেন। কিন্তু মানুষ ধীরে ধীরে এটা ভুলে যাবে তো? এমন তো না শিশুর উপরে অত্যাচার করাতে কারো ফাঁসি হয় নাই, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই খবরটা আমরা রাখি নাই, আমাদেরকে দেওয়া হয় নাই, ভুইলা গেছি আমরা। আর এই ভুইলা যাই দেখাই কিন্তু আইনকে ভয় পাই না। হ্যাঁ, মানুষ ভুইলা যায় তো, ভুইলা গেলে আর আইনকে ভয় পাবে কেন? কোন আমলে কাটাকে কোথায় কি করছিল আজকে তার ফাঁসি হয়েছে, ওইটা মানুষের ভিতরে না ইমোশন কাজ করে না। ইমোশনটা কখন কাজ করে? এই যে সঙ্গে সঙ্গে যদি বিচারটা করতে পারেন, যেভাবে এই যে মিডিল ইস্টের মধ্যে করে, 2 থেকে 3 দিনের মধ্যে কইরা ফেলায়, অনেক সময় 3 ঘন্টার মধ্যে কইরা ফেলায়, জনগণের সামনে আইসা ধাবাস ধাবাস করে মাইরা দেয় এবং ঝুলায় রাখে ভাই, রাস্তার মধ্যে ঝুলায় রাখে, মিডিয়াকে দেখার জন্য, মানুষকে দেখার জন্য, মানুষের মনে ভয় ঢুকাইবার জন্য। আবার আপনি এইটাও যুক্তি দিয়ে বলতে পারেন ওইখানে কি ওই কাজটা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু দেখবেন কত ভাগ হয়, 100-র মধ্যে 2-3টা ঘটনা হয়। আর আমাদের এখানে গত 10 বছরের ইতিহাসটাই না আনেন, দেখবেন প্রত্যেক বছরের পর পর প্রত্যেক বছরই বাড়ছে। আগের বছর একটু কম ছিল, এরপরও আবার বাড়ছে। গতকালকে আবার একটা ঘটনা দেখলাম, বনশ্রীতে এক মাদ্রাসার মধ্যে একজনকে ঝুলাই দিছে, ওই যে বাথরুমের মধ্যে নিয়ে। পরে দেখা গেছে তার সাথে অপকর্ম করা হয়েছে। কে করছে? সিনিয়র আরেকটা ছাত্র, মাদ্রাসার সিনিয়র আরেকটা ছাত্র। এরই আগে, সবচেয়ে আগে ওই মধ্যযুগীয় স্টাইলে একটা বিচার কইরা ফেলান, মানুষের মধ্যে ভয় ঢুকায় দেন। আইনের ভয় ঢুকে গেলে মানুষ সঠিক পথে আসতে বাধ্য। দেখেন না এই যে AI ক্যামেরার জন্য রাস্তা রাস্তায় কিভাবে সবাই ভদ্র হয়ে গেছে। কেউ কি আর আইন ভাঙে? আইন ভাঙতে এখন ভয় পায়। কেউ কিন্তু আইন ভাঙে না, কারণ ওই AI ক্যামেরা। কারণ ওই AI ক্যামেরা ঘুষ খায় না, ওরে ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই, ম্যানেজ করার কোনো রাস্তা নাই। তার মানে কি আইনকে মানুষ ভয় পায়।
ওই ভয়টা ঢুকাইতে হবে। অন্তত এই শিশু নির্যাতনের একটা কেস হইলো এরকম মধ্যযুগীয় বিচার কইরা ফেলান। এটা কোনো ব্যাপার, সংসদে ইমার্জেন্সি সবাইকে ডাকেন, ডাইকা আইন পাস করেন, আইন পাস কইরা ম্যাক্সিমাম 90 দিন সময় নেন, 90 দিনের মধ্যে একটা ইমোশন কাজ করবে। কিন্তু সেটা যদি আবার 9 মাস হয়ে যায় তাহলে মানুষ ভুইলা যাবে ভাই। যার জন্য ওই মধ্যযুগীয় না হোক, অন্তত তার কাছাকাছি যায়া একটা বিচার কইরা মানুষের মনের ভিতরে ভয় ঢুকাইয়া দেন। আইনকে কেউ ভয় পাইতে চায় না। খেয়াল করে দেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে মাথা উঁচু কইরা আমি আসতেছি। আবার ওই যে হাসান মাহমুদ, সে কিন্তু বলতেছে 2 কোটি মানুষ এই এয়ারপোর্টে যাবে তাকে আনতে, মানে শেখ হাসিনাকে আনতে। 2 কোটি কথাটা এর আগেও আমি একবার শুনছি। কার মুখে জানেন? আনিস আলমগীরের মুখে। ও বলতেছিল 2 কোটি মানুষকে বাইরে রেখা এটা কেমন নির্বাচন? এই নির্বাচন কি মাইনা নেওয়া যায়? 2 কোটি মানুষকে বাইরে রেখা। ওই হাসান মাহমুদও বলে 2 কোটি। মিলটা পাইছেন? আরো মিল দেখেন। কয়েকদিন আগে এই যে সাকিব আল হাসান কিছু কথা বলল একটি পত্রিকায়, প্রথম আলোতে, এরপরে মুখ খুলল কে? মাশরাফি। এরপরেই শুরু হইলো এই টক শোতে আনিস আলমগীর, শাওন এবং মঞ্জুর পান্না এবং অনেক কামাল সাহেব, সিনিয়র জুনিয়র অনেক সাংবাদিক সবাই বয়ান তৈরি করা শুরু করলো এই আওয়ামী লীগের জন্য। এরপরেই দেখেন ওইখান থেকে আওয়াজ আসলো আমি মাথা উঁচু করে আসতেছি। ব্যাপারটার মিল পাইছেন? একটা যোগসূত্র আছে না? এখানে বয়ান তৈরি করা হচ্ছে, ওর মধ্যে উনিয়াবাদ তৈরি হয়ে গেছে এবং ওনাদের যে পলাতক মন্ত্রীগুলা টাই স্যুট পইরা বক্তব্য রাখতেছে যে আমরা একসঙ্গে ঢুইকা যামু। আমার মনে হয় শীত আসলেই ঢুকবে, কারণ এই মুহূর্তে টাই স্যুট কোট পইরা আসা সম্ভব না। শীত আসলেই তারা আসবে, তারা আসুক। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আইনকে ভয় পাচ্ছে না। অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায় দিয়ে রাখছে ওই রায়টাকেই ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না? ওই রায়টা বোধহয় ঠিক না। কেন ঠিক না? দেখেন, এই যে ডাক্তার জাহিদুল ইসলাম, হ্যাঁ, উনি কিন্তু তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি উপদেশ দেয় তথ্য মন্ত্রণালয়। আবার শুনছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও উনি উপদেষ্টা। যাই হোক, উনি কি বলতেছে এই মিডিয়াতে আইসা, শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। আপনি যে এই কথাটা বললেন ইনসাফ করা হবে, তার মানে কি অপরাধ বিচার ট্রাইব্যুনালে ইনসাফ করা হয় নাই? ওটার দিকে কি আপনি প্রশ্ন ছুঁড়া মারলেন? ওইখানে তো একটা ইনসাফ হয়ে গেছে, এটা নিয়ে তো আপনি নিজেও কথা বলছেন, বাহবা দিছেন, সাব্বাসী দিছেন। কিন্তু এখন সরকারের অংশ হইয়া আপনি আবার এই নতুন প্রশ্ন কেন তুইলা ধরলেন যে শেখ হাসিনার প্রতিও ইনসাফ করা হবে? সবকিছুর একটা মিল পাইতেছেন না ভাই? এই যে আসতে চাইতেছে মাথা উঁচু কইরা, এর মধ্যে আবার দেখছেন তো একটা চেষ্টা চালায়া গেছে ডক্টর ইনুসকে জেলে ঢুকাইবার জন্য। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়া এই টক শোতে আইসা এরা একটা ভাই একটা গোডাউনের প্রোডাক্ট, কিন্তু এরা সবাই আইসা ওই যে ওই বয়ান তৈরি করতেছে। মানে ডক্টর ইনুস কত খারাপ ছিল, 18 মাস কত খারাপ ছিল ভুলাই দিতে চাইতেছে। জুলাই 36 দিন ভুলাই দিতে চাইতেছে আয়না ঘরের কথা, ভুলাই দিতে চাইতেছে নদীর মধ্যে নিয়া ওই যে পেট ফাইলা সিমেন্ট দিয়া সিমেন্টের বস্তা ঢুকায়া ফালাইয়া দেওয়া। আরে এইটাই তো ছিল মধ্যযুগীয়। এই মধ্যযুগীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে তো কথা বলতে হবে। সেগুলা ভুলাই দিয়া ডক্টর ইনুসকে ভিলেন বানাবার চেষ্টা। এই যে কেস করলেন, মামলা করলেন, এত কিছু করলেন, রিট হইল, কোথায় গেল? এখন কিছু করতে পারছেন? সমস্ত রিট খারিজ করে দিছে মহামান্য আদালত। কারণ ওনারা জানে বর্তমান সরকার এবং ডক্টর ইনুস সম্পর্কটা কি, এবং বিরোধী দল যারা আছে সম্পর্কটা কি। ডক্টর ইনুসের একটা মহান এজেন্ডা রয়ে গেছে না, উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছে। উনি শান্তির বার্তা দিছিল, উনি বলছিল নতুন বাংলাদেশ হবে, উনি বলছিল এই সংবিধান সংস্কার হবে। যে সংবিধানের কারণে জালিম বলতেছে যে আমি জুলুম করছি ওই 7 বছরের মেয়েটার উপর, কিন্তু তার বিচার আচার করতে হবে ওই ব্রিটিশ আইন অনুযায়ী। ওই সংবিধানেই চলতেছে, তো ওই সংবিধানই সংস্কার করার কথা বলছিল ডক্টর ইউনূস, যার জন্য হ্যাঁ ভোট না ভোট দিছিল। ওই হ্যাঁ ভোট না ভোট যখনই বাতিল হয়ে গেল, তখনই কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে ওনারা ইঙ্গিত দিল, এই শেখ হাসিনা আপনার যাওয়ার সময় হয়েছে, ঘোষণা দেন। দেখেন, ডক্টর ইউনূসের আমলে এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন যে ভারতের সরকার কাউকে প্রেস কনফারেন্স করার সুযোগ দিছে?
আওয়ামী লীগকে সুযোগটা দিছে? দেয় নাই। যা কিছু শুনছেন অডিও কলে। কিন্তু বর্তমানে দেখেন, এই যে নির্বাচিত সরকার আসার পর ওনারা কিন্তু বুঝা ফেলাইছে এই সরকারের সাথে আমাদের বনিবানা হবে না, অন্য পথে হাঁটতে হবে। ওনাদের সঙ্গে কথা ছিল সরকারের যে শেখ হাসিনার জন্য একটা ব্যবস্থা করবে এবং যারা এই জেলখানে আছে তাদেরকে ছাড়তে হবে। কিছু কিছু ছাড়ছে, কিন্তু সরকার আস্তে আস্তে তার মেরুদণ্ড সোজা কইরা আমার মনে হয় চোখ উল্টায় ফেলাইছে, যার জন্য তারা এখন সিদ্ধান্ত নিছে হায় হায় ও তো চোখ উল্টায় ফেলাইছে। আর চোখ উল্টানো স্বাভাবিক, কারণ ওনারা তো গণভোটের সাথেও চোখ উল্টাইছে এবং নির্বাচনের আগে শেখ হাসিনা নিজে বলছে যে ওরা আমার আওয়ামী লীগের সবার কাছে হাতে পায়ে ধইরা ভোট চাইতেছে এবং ভোট তো নিছে। নির্বাচনের আগে আমরা দেখছি তো ওনাদেরকে বলতে, বড় বড় নেতারা বলছে আপনাদের কোনো মামলা টামলা থাকবে না, আপনারা আমার ভাই, এবং ওনাদের মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়ে দিত। এগুলো আমরা দেখছি তো, দেখার পরও দেখেন ওইটা আবার ভুইলা গেছে। তার মানে কি গণভোটকে ভুইলা গেছে, যারা ভোট দিছিল আওয়ামী লীগের তাদেরকেও ভুইলা গেছে, তাদেরকেও ভুইলা গেছে, হ্যাঁ দাদাদেরকেও ভুইলা গেছে। কারণ ওই যে ডক্টর ইউনূস ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, ওই যে একটা চুক্তিপত্র করছে। এই চুক্তিপত্রটা কেন করছে জানেন? ওই যে দাদাদের হাত থেকে বাঁচার জন্য, এই দেশকে বাঁচাইবার জন্য। কারণ কারোর সাথে তো চুক্তি করে চলতেই হবে, তাইলে ওদিকে যাবো না কেন? এদিকে তো গেছিলাম 55 বছর খাবলায়া খায়া ফেলাইছে। ওইখান থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূস যে পথটা দেখাই দিয়ে গেছে ওই পথেই তো হাঁটতেছে বর্তমান সরকার। আমার এই কথাগুলা মিলাই দেখেন। এবং ডক্টর ইউনূসের আরেকটা হাত রয়ে গেছে, হ্যাঁ ওই হাতে ছায়া দিতেছে, বট গাছের মতো ছায়া দিতেছে। কাকে? ওই যে কিংস পার্টি যাদেরকে বলতাম, এনসিপি, আর কাদেরকে? ছাত্র শিবিরকে। হ্যাঁ, ছাত্র শিবিরকে সেই ছায়াটা দিতেছে। দেখেন না, বারবার বিদেশ চলে যাইতেছে দলবল নিয়া, এরপরও কিন্তু আবার যাবে অন্য দেশে, এইভাবেই ঘুরতে থাকবে। ওই ছায়াটা কেন দিতেছে? যেহেতু উনি শান্তির জন্য পুরস্কার পাইছিল, অশান্তি তো দেশে আনতে পারে না। ওই গণভোটের ওই রাস্তাতেই যাইতে হবে, ওই গণভোটের হ্যাঁ ভোটের অধিকার দিতেই হবে, গণভোট মাইনা নিতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নাই। কেউ কিছু মাইন্ড করেন না, আমার কথাগুলো মিলিয়ে দেখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।